সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বারবার প্রতিশ্রুতির পরও বন্ধ হয়নি সীমান্ত হত্যা। পঞ্চগড়ে 5 বছরে প্রাণ গেছে 12 বাংলাদেশির। রংপুরে অযত্নে পড়ে আছে বেগম রোকেয়া বসত ভিটা, বিশ্ববিদ্যালয়ে তার সম্পর্কে নেই পাঠদান। এক যুগেও শেষ হয়নি বিশ্বজিৎ হত্যার বিচার, জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বারবার বাংলাদেশের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ এবং ভারতের প্রতিশ্রুতির পরও সীমান্ত হত্যা বন্ধ হয়নি। গত 5 বছরে শুধু পঞ্চগড় জেলায় 12 জনকে গুলি করে হত্যা করেছে বিএসএফ। এসব ঘটনায় ক্ষুব্ধ সেখানকার মানুষ। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় 288 কিলোমিটার ভারত সংলগ্ন সীমান্তে ঘেরা। ভারতের সাথে পঞ্চগড়ের মানুষের ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে রয়েছে নিবিড় সম্পর্ক। কিন্তু তারপরও ঠুনকো কারণে গত 5 বছরে বিএসএফ 12 বাংলাদেশিকে হত্যা করেছে। এ নিয়ে উভয় দেশের শীর্ষ পর্যায়ে বহুবার আলোচনা হলেও বন্ধ হয়নি বিএসএফের গুলি। গত শুক্রবার ভোরে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের মমিমপাড়া এলাকায় আনোয়ার হোসেন নামের একজনকে গুলি করে হত্যা করে বিএসএফ। আমার ছেলেকে গুলি করে বিএসএফরা মারি ফেলছে। এখন আমি আমার ছেলের বিচার চাই। আমাকে কে খাওয়াবে? আমার বউ বাচ্চা ও ছেলেটার কে খাওয়াবে? স্বামী হত্যার বিচার চাইলেন আনোয়ার হোসেনের স্ত্রী। আসামি অপরাধ করতে পারে, তাহলে তো ওর বিচার আছে, তাহলে তো গুলি করতে মারতে পারে না। ওই কাজ করলে কি গুলি করতে, আর এতে কি কোনো বিচার নেই। আমি এখন আমার স্বামীর বিচার চাই। আমি কিভাবে এখন আমার মেয়েকে নিয়ে বেঁচে থাকবো? 17 মাস আগে তেঁতুলিয়ার ডাঙ্গাপাড়া এলাকার শহীদুজ্জামান সুজন নামে আরও একজনকে তেঁতুলিয়া সীমান্তে হত্যা করে বিএসএফ। 2 মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন শহীদুজ্জামান সুজনের স্ত্রী। আমাকে যেভাবে বিধবা করা হয়েছে বা আমার বাচ্চা এতিম হয়েছে, কিন্তু এরকম যেন আর কোনো পরিবারে এরকম না হয়। আমি এটা সরকারের কাছে এটা বিচার চাই যে ভারতের লোকেরা কেন গুলি করে মারবে? আইন কি নাই দেশে? আইন কি চলে গেছে? সীমান্ত হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান স্থানীয় জনপ্রতিনিধিরা। অপরাধের জন্য তাদেরকে ধরে এখানে শাস্তি দেওয়া হোক, তাদেরকে গুলি করে হত্যা করা এটাকে আমার তীব্র নিন্দা, এখনও বলছি তীব্র নিন্দা এটা। কারণ এই গুলিটাকে বন্ধ না করলে বাংলাদেশে অনেক পরিবার আছে, একটি মানুষ আছে শুধু তার করে খাওয়ার, বাকি অনেক পরিবারগুলা ভুগতেছে কষ্টে। বাংলাদেশ ভারত সম্প্রীতি রক্ষায় দ্রুত সীমান্ত হত্যা বন্ধের দাবি স্থানীয়দের। দীপ্ত বার্তা কক্ষ। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সাংস্কৃতিক, ধর্মীয় ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে উদ্বেগ জানিয়েছে ভারত। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা জানান ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। তিনি আশা প্রকাশ করেন 2 দেশের সম্পর্ক বেগবান করতে বাংলাদেশ ইতিবাচক মানসিকতা নিয়ে এই বিষয়গুলো দ্রুতই সমাধান করার চেষ্টা করবে। এর আগে সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে ঢাকায় পৌঁছান বিক্রম মিস্ত্রি। এরপর সকাল 10টায় ভারতের পররাষ্ট্র সচিবের গাড়ি বহর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করে। সেখানে চলে বাংলাদেশ ও ভারতের মধ্যে সচিব পর্যায়ের দীর্ঘ বৈঠক। বেলা 3টার দিকে বিক্রম মিস্ত্রি যান পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব। খসড়া সূচি অনুযায়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। রাতেই বিক্রম মিস্ত্রির দিল্লি ফিরে যাওয়ার কথা রয়েছে। ভারত গত 15 বছরে বাংলাদেশ থেকে অনেক অবৈধ সুবিধা নিয়েছে। এখন সেই সুবিধা না পেয়ে তারা মিথ্যাচার প্রচারণা চালাচ্ছে। তাদের আর সুবিধা দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খুলনা শিল্পকলা একাডেমিতে সকালে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সাদা পোশাকে কাউকে গ্রেপ্তার না করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
এছাড়া দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনও আশানুরূপ সংখ্যায় উদ্ধার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। এখন বর্তমানে এই 15 বছরে কিন্তু তারা বহু সুবিধা দিয়ে দিচ্ছে আমাদের। এরা এত সুবিধা নিচ্ছে যে এখন তারা সুবিধা পাচ্ছে না দেখি কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রচারণা করছে, এবং তাদেরও আমরা বলে দিচ্ছি যে তারাও যেন বেশি বাড়াবাড়ি আমাদের জন্য না করে। আমাদের পার্শ্ববর্তী দেশ কিন্তু মিথ্যা ঘটনা দিয়ে সাথে অনেক সময় অনেক কিছু প্রচার করে। এটা কিন্তু আপনারাই পারেন সত্য ঘটনাটা প্রকাশ করে এটার প্রতিবাদ করা। আপনারা যদি এই সত্য ঘটনাটা প্রকাশ করে ওদের কিন্তু মুখে আপনারা চুনকালি করেন। সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে দেশের 4 নারীকে দেয়া হলো এবছরের বেগম রোকেয়া পদক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে সকালের রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে পদক তুলে দেন। প্রত্যেককে একটি করে স্বর্ণপদক, সার্টিফিকেট ও চেক দেয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন শিক্ষাবিদ ও অধিকার কর্মী পারভিন হাসান, শ্রমিক ও নারী অধিকার কর্মী আলোকচিত্রী তাসলিমা আক্তার, দাবায় দেশের প্রথম নারী গ্র্যান্ড মাস্টার রানী হামিদ এবং নারী পক্ষের প্রতিষ্ঠাতা শিরিন পারভিন হক। রানী হামিদের পক্ষে তার ছেলে কায়সার হামিদ পদক গ্রহণ করেন। পরে প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, বেগম রোকেয়া কতটা প্রতিকূল পরিস্থিতিতে তার সংগ্রাম চালিয়ে গেছেন তা সবার জানা, তবে তার কল্পনা শক্তিকে এগিয়ে রাখছেন প্রধান উপদেষ্টা। তার কল্পনা শক্তি আমাকে অবাক করে, এবং এই কল্পনা শক্তি আমাদের সবার আছে, কিন্তু আমরা বেগম রোকেয়ার মতো করে তাকে ব্যবহার করতে পারছি না। এখানে কেউ বাধা নেই, কল্পনাতে কারো কোনো বাধা নেই। বলতে পারবেন না সরকার আমাকে বাধা দিয়েছে, পরিবার আমাকে বাধা দিয়েছে, তা বলা যাবে না, কারণ এখানে বাধা নেই। কল্পনার শক্তি মানুষের সমস্ত শক্তির ঊর্ধ্বে। যদি কল্পনা করি একদিন সেটা বাস্তব হবে, যদি কল্পনা না করি বাস্তব হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাকে বলা হয় নারী জাগরণের অগ্রদূত, অথচ খ্যাতিমান বাঙালি সাহিত্যিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক বেগম রোকেয়ার বসত ভিটা পড়ে আছে অযত্ন অবহেলায়। তার নামে রংপুরে বিশ্ববিদ্যালয় থাকলেও সেখানে রোকেয়ার সম্পর্কে নেই আলাদা পাঠদান। এ অবস্থায় বছর ঘুরে আবারও এসেছে রোকেয়া দিবস। নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। জন্মেছিলেন রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রা বন্দরে। বর্তমানে অযত্ন অবহেলায় পড়ে আছে রোকেয়া স্মৃতি ও বসত ভিটা। সেই সাথে বন্ধ রয়েছে রোকেয়া স্মৃতি কেন্দ্রের কার্যক্রম। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন মহল। 9, 10, 11 এই বেগম রোকেয়া দিবসটা আসলেই শুধু মনে হয় যে এটা বেগম রোকেয়ার বাড়ি বা এখানে বেগম রোকেয়া ছিল। যখন আসি তখন মানে এখানে অপরিষ্কার থাকে। ওনারা বলে যে না আমাদের লাইব্রেরিতে কাজ হচ্ছে, সারা বছরই যদি কাজ থাকে তাহলে আমরা লাইব্রেরিটা পড়বো কখন? এখানে যে হাসপাতালটা আছে এখানে তেমন কোনো চিকিৎসা পায় না ভালো, এখানে ভালো ডাক্তারেরাও নাই। দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীও এখানে আসে, তো এসে তাকে জানায় এমন কিছুই সেখানে আমরা পাই না। যে কোনো ভাবেই হোক যেন তার কবরস্থানটা এখানে স্থানান্তর করে নিয়ে আসা হয়। এখানে মন্তব্যতে লেখছেন যে কখনো সুযোগ পাইলে আপনি কিছু করার, আপনার সেই লেখার পুনরাবৃত্তি ঘটাবেন, এই দাবি জানাচ্ছি আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে। প্রতি বছর 9 ডিসেম্বর বেগম রোকেয়া দিবস পালন করা নিয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের শুরু হয় দৌড়ঝাঁপ। রোকেয়ার পৈতৃক ভিটায় অস্থায়ী স্মৃতিসৌধ করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবস এলেই রোকেয়া স্মৃতিকেন্দ্রের মাঠে পিতলের তৈরি রোকেয়ার ভাস্কর্য ও ভবনের ধোয়া মোছা এবং রং করা হয়। শুধুমাত্র একটা কমপ্লেক্স করা ছাড়া আর ওই বেগম রোকেয়ার যে রুমে বসে উনি পড়াশোনা করতেন ওইটুক ঘিরা ছাড়া আর বেগম রোকেয়ার জন্য আর কিছু করা হয়। আমরা চাই যে এই সকল বিষয়গুলো আমরা দৃষ্টিগোচরে নিয়ে আসবো, যেটা এলাকাবাসীর যে দাবি বেগম রোকেয়া দেওয়া বিষয় যেটা বর্তমানে ভারতে আছে সেখান থেকে বাংলাদেশে নিয়ে আসার যে ব্যবস্থাটা, এটা উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্তের ব্যাপার। তো এই বিষয়টাও আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। শুধু মৌখিক প্রতিশ্রুতি নয়, বেগম রোকেয়ার বসতভিটা এবং স্মৃতিকেন্দ্র পাবে তার সঠিক মর্যাদা, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। দীপ্ত বার্তা কক্ষ।
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও ভিসা বন্ধ রাখলে দুর্ভিক্ষ ঠেকাতে পারবে না ভারত, এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জাতীয় প্রেস ক্লাবে সাহিত্যিক সাংবাদিক কালাম ফয়েজি রচিত নেতা ও কবি বইয়ের প্রকাশনা উৎসব উপলক্ষে এক আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, সত্য জানার পরেও নিজেদের স্বার্থেই ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার করছে। ভারত যদি বাংলাদেশের মানুষের মনোভাব না বোঝে তাহলে দুই দেশের সম্পর্ক হবে মুখোমুখি। গয়েশ্বর চন্দ্র বলেন, আজ তারা নেপালের সঙ্গে বন্ধুত্ব হারিয়েছে, মালদ্বীপের সঙ্গেও হারিয়েছে, এমনকি ভুটানের সঙ্গেও বন্ধুত্ব হারিয়েছে ভারত। যে বাণিজ্য ঘাটতি মোর দেন 90% ভারতের সাথে। আমরা তো ইলিশ মাছ পাঠাই, পাই কত, আর তারা তো সবই পাঠায়, সুতরাং তারা নেয় কত। সুতরাং ভিসা এলসি এ যদি বন্ধ থাকে, ভারতের দুর্ভিক্ষ ঠেকানোর ক্ষমতা মোদী বা সোনিয়া গান্ধী সবাই একসঙ্গে বসে কপাল ঠোকাঠুকি করতে পারে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, দেশটির গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে কল্পিত সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা অপপ্রচার ও ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে 11 ডিসেম্বর লং মার্চ করবে বিএনপির 3 অঙ্গ সংগঠন। ঢাকা থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত এ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন 3 সংগঠনের নেতারা। তারা অভিযোগ করেন, 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে সংখ্যালঘু নির্যাতন সহ নানা অজুহাতে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা করছে ভারত। দেশটির আগ্রাসন বন্ধে সামনে থেকে সবসময় প্রতিবাদ করার কথা জানান বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল গত 8 ডিসেম্বর ভারতের হাই কমিশনে বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকার অবমাননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত রাখার দাবিতে স্মারকলিপি পেশ করেছি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে আমরা ঢাকা থেকে আগরতলার অভিমুখে আখাউড়া পর্যন্ত আমরা লং মার্চের ঘোষণা দিচ্ছি। গত 15 বছরে আওয়ামী লীগ সরকার 80 থেকে 90 হাজার পুলিশকে চাকরিবিধি লঙ্ঘন করে দলীয়ভাবে নিয়োগ দিয়েছিল বলে জানিয়েছে ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জুলাই আগস্ট আন্দোলনের পর পুলিশ কিছুটা নিষ্ক্রিয় থাকলেও এখন অনেকটাই সক্রিয় হয়েছে জানিয়ে কমিশনার বলেন, গণ অভ্যুত্থান কেন্দ্রিক মামলায় গণ আসামি থাকলেও সবাইকে গ্রেপ্তার করা হবে না। যেসব বাদী বা পুলিশ মামলা বাণিজ্য করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান সাজ্জাদ আলী। উনি বা সে কোন দলের লোক, তার বাবা কোন দলের লোক, তার দাদা কোন দলের লোক, তার আরও পূর্বপুরুষেরা কোন দলের ছিল পর্যন্ত খবর নেওয়া হয়েছে। তো এইরূপ যে 80 থেকে 90 হাজার লোক রিক্রুটেড হয়েছে, আমরা তো মানবিক কারণেই তাদেরকে তো আমরা গ্রহণ করতে পারি না। তবে যারা দুষ্টু, যারা পেশাদারিত্বের বাইরে যেয়ে নানা ধরনের কর্মে লিপ্ত হয়েছিল, তাদের বিরুদ্ধে তাদের অনেকে পালায়ে গেছে এবং তাদের অনেকের বিরুদ্ধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। এবার KY স্টিল চট্টগ্রাম সংবাদ। চাঁদপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে ক্যাটাগরি ভিত্তিতে 5 জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। 5 জয়িতা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নাসরিন আক্তার, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী মোসাম্মদ মোহসেনা আক্তার, সফল জননী মিনুয়ারা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে নতুন জীবন শুরু করার লেখক বেগম এবং রেখা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা তানিয়া ইসলাম। আজ 9 ডিসেম্বর বিশ্বজিৎ হত্যার 1 যুগ পার হলো।
এদিন তাকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বিশ্বজিতের পরিবার জানায়, বিচারের রায় হলেও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা জামিনে ঘুরে বেড়াচ্ছেন। 2012 সালের 9 ডিসেম্বর সকাল 9টা ঢাকার শাঁখারীবাজার এলাকার দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ বাসা থেকে দোকানের উদ্দেশ্যে বের হয়েছিলেন। সেদিন ছিল অবরোধ। এই সময় বোমা বিস্ফোরণ ঘটলে বিশ্বজিৎ দাস ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় ভিক্টোরিয়া পার্ক এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও কবি নজরুল কলেজের ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্বজিৎ দাসের উপর লোহার রড ও চাপাতি দিয়ে হামলা করেন। বিশ্বজিৎ পার্শ্ববর্তী একটি ডেন্টাল ক্লিনিকে আশ্রয় নিলে সেখানেও হামলা চালানো হয়। সেখান থেকেও প্রাণভয়ে পালানোর চেষ্টা করেন বিশ্বজিৎ। এক পর্যায়ে শাঁখারীবাজারের একটি গলিতে লুটিয়ে পড়েন তিনি। এই ঘটনার 1 যুগ পার হলেও বিচার পায়নি বিশ্বজিতের পরিবার। রাষ্ট্রপক্ষের করা মামলায় আসামিদের মৃত্যুদণ্ড সহ যাবজ্জীবন কারাদণ্ড হলেও তা বাস্তবায়ন করেনি আওয়ামী লীগ সরকার। বিশ্বজিতের বাবা-মা ও এলাকাবাসী হত্যার বিচার বাস্তবায়ন করতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান। আমরা সকলেই চাই তার বিচার কার্যকলাপ করে এই জিনিসটা সুন্দরভাবে যাতে তাদের বিচারটা পায়। এর মধ্যে শুনছিলাম যে মানে ফাঁসি দিব, কিন্তু সেটা হয়নি। খুব বাসনা ছিল বিশ্ব, আমার ছোট ছেলে বিশ্বজিৎ দাসের বাবা বলেন, নিজের মৃত্যুর আগে বিচার দেখে যেতে চান তিনি। 1 যুগ পার হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরাও জামিনে বেরিয়ে গেছে উনি, আমি আর বিচার পাইলাম না। ওখানে আমার একটা চাহিদার দাবি, এই সরকার আইছে যে বর্তমান সরকার যদি আমার পোলার এই বিচার হত্যাকাণ্ডের বিচার করে, তাইলে আমি মরিয়া গেলেও আমার আত্মা শান্তি পাবে। বিশ্বজিৎ হত্যা মামলায় 2013 সালে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 8 জনকে মৃত্যুদণ্ড ও 13 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। দীপ্ত বার্তাকক্ষ। নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় ছিনতাই শিকার হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। গত রাত 2টার দিকে সোনারগাঁওয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইকারীদের হামলায় গাড়ির কাঁচ ভেঙে 2 জন আহত হন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা জানান, সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণসভা ও মতবিনিময়ে অংশ নেওয়ার কথা ছিল সংগঠনের নেতাদের। যাত্রাপথে মোগরাপাড়া এলাকায় হামলার শিকার হন তারা। পুলিশ জানায়, গাড়িটি যানজটের কারণে থেমে থেমে চলছিল। এ সময় একদল ছিনতাইকারী গাড়িটির কাঁচ ভেঙে মোবাইল ফোন, টাকা ও ব্যাগ কেড়ে নেয়। ছিনতাইকারীদের ধরতে তৎপরতা চালাচ্ছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে স্বামীর নির্যাতন থেকে বাঁচতে শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন গৃহবধূ। হাসপাতালে নেয়ার পথে মারা গেছে 1 বছর বয়সী শিশু রাউজাতুল জান্নাত রাহসা। সকাল 10টার দিকে শ্রীপুরের সাতখামাইর রেলওয়ে স্টেশনের উত্তর পাশে ঘটনা ঘটে। নিহত গৃহবধূ নাসরিন আক্তার ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রাসেল মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে সাতখামাইর রেলওয়ে স্টেশনের কাছে একটি আম গাছের নিচে বসেছিলেন নাসরিন। দীর্ঘ সময় মোবাইলে কয়েক দফা কথাবার্তা বলে কান্নাকাটি করছিলেন। এর কিছুক্ষণ পর ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন এলে তার সাথে থাকা শিশুকন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন নাসরিন। এতে শিশুকন্যা ট্রেনের সঙ্গে আঘাত পেয়ে দূরে ছিটকে পড়ে। গৃহবধূ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে শিশুটিও মারা যায়। ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার নিজ দেশ থেকে পালিয়ে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে বিষয়টি নিশ্চিত করা হয়। মানবিক কারণে আসাদ ও তার পরিবারকে রাশিয়ায় আশ্রয় দেওয়া হয়েছে বলে জানায় ক্রেমলিন। এদিকে সশস্ত্র বিদ্রোহের পর সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠকের আহ্বান জানিয়েছে রাশিয়া। তবে আসাদের পতনে উচ্ছ্বাস প্রকাশ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার সকালে ইসরায়েল সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করেন নেতানিয়াহু। বাশার আল আসাদের পতনে সিরিয়ার দেশ পুনর্গঠনের ঐতিহাসিক সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে মন্তব্য করেন তিনি।
শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বারবার প্রতিশ্রুতির পরও বন্ধ হয়নি সীমান্ত হত্যা, পঞ্চগড়ে 5 বছরে প্রাণ গেছে 12 বাংলাদেশির। রংপুরে অযত্নে পড়ে আছে বেগম রোকেয়ার বসত ভিটা, বিশ্ববিদ্যালয়ে তার সম্পর্কে নেই পাঠদান। এবং এক যুগেও শেষ হয়নি বিশ্বজিৎ হত্যার বিচার, জামিন নিয়ে ঘুরে বেড়াচ্ছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।